নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর আমি চলে এসেছি সরল সুদ কষার পার্ট টু নিয়ে। তো আমরা সরল সুদ কষার পার্ট টু করাবো, যেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 10-এর কোষি দেখি 2-এর আজকে 13 থেকে 21 নম্বর কোশ্চেন করাবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর অবশ্যই হাতে একটা পেন আর খাতা নিয়ে বসো, যাতে অঙ্কগুলো ভালো করে দেখতে আর শিখতে পারো। দেখো, অঙ্ক দেখাটাই মেন নয়, অঙ্কটা শেখাটা মেন। অ্যাপ্রোচটা কীরকম, অঙ্ক মানেই হচ্ছে তুমি কিভাবে তুমি অ্যাপ্রোচে ওই অঙ্কটা সলভ করছো, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, চলো আজকে লেসন শুরু করা যাক। প্রথমে আমরা রিক্যাপ দেখব। রিক্যাপ বলতে কি, যে আমাদের কোন ফর্মুলাটা সব কাজে লেগেছিল তখন। আমরা জানি এখানে একটাই ফর্মুলা রয়েছে, প্রথমে কি রিক্যাপ। তো তখন কোন ফর্মুলাটা আমাদের কাজে লেগেছিল, আমরা জানি একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ঠিক আছে, এই যে ফর্মুলাটা এটাই আমাদের মেন ফর্মুলা, যেখানে আই কি, আই হচ্ছে সুদ, আর কি, আর হচ্ছে সুদের হার, টি কি আসলটা কতদিন পর্যন্ত তুমি রেখেছো সময়, পিটা কি, পি হচ্ছে আসল। আশা করি দ্যাটস অল, এটা তোমরা জানো, আর ভালো করে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মাদার ফর্মুলা। আর একটা কি সুদ আসল, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, তাই তো। সুদ আসল মানে হচ্ছে কি সুদ প্লাস আসল, অর্থাৎ সুদ যদি মানে আসল যদি পি হয়, তার সঙ্গে যুক্ত হবে কি সুদ, মানে হচ্ছে আয়। এটাকে অনেক সময় সবৃদ্ধি মূল্য কিন্তু বলা হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। 13 অঙ্কটা আমরা দেখি, হেভি ইজি অঙ্ক, আর দেখবে অঙ্ক দেখতে দেখতে মজা এসে যাবে। তো দেখি কি বলেছে। কোনো মূলধন একটি বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসল 7,100 টাকা হয়, আর 4 বছরের সুদ আসল 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত। হেভি ইজি অঙ্ক। ব্যাপারটা তোমরা বোঝো, যে 7 বছরের সুদ আসল মানে সুদ প্লাস আসল কত বলছে, 7 বছরের সুদ আসল কত বলছে, যে 7,100 টাকা। ঠিক আছে, আর 4 বছরের কত বলছে, 4 বছরের সুদ আসল বলছে হচ্ছে 6,200 টাকা, তাই তো। তার মানে এটা কি, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে কি 7 বছরের আসল প্লাস সুদ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 4 বছরের আসল প্লাস সুদ, তাই তো। তার মানে 7 বছর থেকে যদি আমরা 3 বছর বাদ দিই, মানে এই এই 4 বছরের সুদ আসল যদি বাদ দিই, তাহলে আসল কেটে যাবে, পড়ে কি থাকবে, সুদ সুদ বিয়োগ হবে না, তাই না। তো মুছে দিয়ে এটাকে। ঠিক আছে, 7 বছর মানে কি 7 বছরের আসল প্লাস সুদ। ঠিক আছে, 7 বছরের আসল প্লাস সুদ, আর তার থেকে আমরা 4 বছরের আসল প্লাস সুদ থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি। এক্সাম্পল যেমন এরকম, 7 বছরের 7 বছরের সুদ প্লাস আসল কত, 7,100 টাকা। 4 বছরের সুদ প্লাস আসল কত, 6,200 টাকা। আর যদি বিয়োগ দিই তাহলে কী পাবো, 3 বছরের, আচ্ছা বিয়োগ দেওয়া মানে এটা বিয়োগ, এটা বিয়োগ, আসল কেটে গেল। আসল কেটে গেল কারণ কি, কারণ আসল তো আমরা জানি সেম, সুদ তো সেম নয়, কারণ 7 বছরের সুদ আলাদা, 4 বছরের সুদ নিশ্চয়ই আলাদা, কিন্তু আসল তো আমার গোড়া থেকে একই আছে, সেই জন্য আসলটা কেটে যাবে। তাহলে 7 বছরের সুদ থেকে যদি 4 বছরের সুদ বাদ দিই, তাহলে ক বছরের সুদ পাবো, 3 বছরের সুদ। আর 3 বছরের সুদ কত হবে,
এখানে শূন্য শূন্য সমান হবে, এখানে শূন্য বাদ দিলে হচ্ছে শূন্য, এখান থেকে শূন্য বাদ দিলে শূন্য, এখান থেকে শূন্য বাদ দিলে শূন্য, 11, 11 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 9। তাহলে 3 বছরের সুদ কত? 900 টাকা। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ কত হয়ে গেল? 900 টাকা। যদি তাই হয় তাহলে আমরা 1 বছরের সুদ বের করি কত। আচ্ছা, আমাকে এখানে মূলধন বের করতে বলেছে, ঠিক আছে। তো মূলধন বের করার ফর্মুলা কি? আমি তো 3 বছরের সুদ পেয়ে গেছি, তো ওই নিয়মে আমি তাহলে 4 বছরের সুদ বের করব। 4 বছরের সুদ বের করলেই আমি বুঝে যাব যে আমার এখানে মূলধন কত, ঠিক আছে। তাহলে 1 বছরের সুদ কত হতে পারে? 1 বছরের সুদ হবে 900/3। তাহলে কত হচ্ছে? এটা কেটে গেলে কত হচ্ছে? 300 টাকা, ঠিক কিনা? 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা থাকে, তাহলে 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ হবে 4 গুণ 300, মানে কত? 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ কত? 1200 টাকা। 4 বছরের সুদ আসল কত? মানে সুদ প্লাস আসল কত? 6200 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদ থেকে মাইনাস দিই তাহলে কি পাবো? আসল পাবো না, তাই তো? সুতরাং আসল সমান সমান কত হবে? আসল ইকুয়াল টু হবে কত? সুদ আসল থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে। তাই 4 বছরের সুদ আসল কত ধরি? 6200 টাকা। তার থেকে যদি আমি সুদটা বাদ দিই, মানে 1200 টাকা যদি বাদ দিই, তাহলে আমি কি পাবো? আসল পাবো। আসলের ভ্যালু কত? 6000 টাকা, ঠিক আছে। প্রথমটা তাহলে হয়ে গেল। পরেরটা কি বলেছে? বার্ষিক শতকরা সুদের হার কত? তো ফর্মুলাটা আমরা কি জানি? ফর্মুলা আমরা এটা জানি। আচ্ছা, এটা না বুঝতে পারলে আরেকবার তোমরা রিপিট করে দেখে নাও, দেখবে বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো তবে কমেন্ট সেকশনে লিখে জানাও, এটার আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আমরা কি জানি যে I ইকুয়াল টু PRT/100, এটা আমরা জানি, সবাই জানি আমরা এটা, তাই না? বাচ্চাকে জিজ্ঞেস করবে, সেও বলতে পারবে। তাহলে আর এখানে যদি তাই হয় তাহলে PRT সমান সমান কত? PRT ইকুয়াল টু কত? 100 × I, ঠিক কিনা? আর আর সমান কত? আর সমান সমান হচ্ছে কি 100 × I/PR, এটা PR হবে না, PT হবে। PT হবে, এই যে আটটা তো নিয়ে নিয়েছে এখানে, তাহলে PT পড়ে থাকে, PT এখানে ভাগে চলে এলো। তাহলে এখানে সেইগুলো বসায়, প্রথমে 100 বসালাম। তারপর সুদ, মনে করি যে আমি এখানে আয়টা আমি 4 বছরে বসাচ্ছি, যেখানে 4 বছরের সুদ হচ্ছে কত? 1200 টাকা বসে দিলাম, ঠিক আছে। সেখানে আসল কত? আসলটা ধরে নিলাম আমি, P হচ্ছে 6000 টাকা। আর টিটা আমি কতক্ষণ রাখতে চাইছি? টিটা আমি 4 বছর রাখতে চাইছি। আমি সব 4 বছরের এক্সপেক্টে করতে পারলাম। তোমরা এখানে বুঝতে পারছো? তোমরা কিন্তু 7 বছরের এক্সপেক্টও করতে পারতে, বড় ব্যাপার নয় সেটা। আমি জাস্ট এখানে 4 বছরের এক্সপেক্টে আমি করেছি, ঠিক আছে। তাহলে আসি 100 × I, আয়ের ভ্যালু কত বলেছে? 4 বছরে হচ্ছে কত? 1200 টাকা। 4 বছরে 1200 টাকা। পি এর ভ্যালু কত? 6000 টাকা। টি কত? টি জানি আমরা 4 বছর। এবিসি, এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল। 6 দুগুণে কত? 12, 2 দুগুণে কত? 4, 5 দুগুণে কত? 10। তাহলে কত হচ্ছে? 5%। তাহলে কত হচ্ছে? 5%। তার মানে সুদের হার কত? সুদের হার হলো 5%। সুদের হার কত? সুদের হার হলো 5%। বোঝা গেল? তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কি করব? 7 বছরের সুদ আসল থেকে অন্য সুদ আসল বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিলে আমার হচ্ছে 3 বছরে শুধু সুদ পাবো। এখানে আসল কেটে গেল কেন? কারণ আসল কেটে যাওয়ার কারণই হচ্ছে যে আসল তো আমার সবসময় সেম আছে, তাই না? সেই জন্য আমার আসল কিন্তু কেটে গেল, কিন্তু সুদ কাটবে না, কারণ 7 বছরের সুদ নিশ্চয়ই আলাদা হবে 4 বছরের সুদ থেকে। তোমরা হিসাব করে দেখো, কেউ 4 বছরের সুদ পাচ্ছে। তো চলো বন্ধুরা, চলে আসি আমরা পরের অঙ্কটাতে। অঙ্ক নম্বর 14 কী আছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন।
তাহলে যে অমল রায় ছিল সে হচ্ছে ব্যাংকে 2,000 টাকা জমা রেখেছে, পশুপতি ঘোষ সে পোস্ট অফিসে 2,000 টাকা জমা রেখেছেন। 3 বছর পরে তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা আর 2,480 টাকা ফেরত পান সুদসহ। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হিসাব করে দেখি। ঠিক আছে, তো হেভি ইজি অঙ্ক, কিছু নেই। বলেছে যে এই যে অমল রায় আছে, অমল রায় অমল রায় অমল রায় কোথায়? অমল রায় হচ্ছে ব্যাংকে জমা রেখেছে, আর পশুপতি ঘোষ যে আছে পশুপতি ঘোষ হচ্ছে কত, কোথায়? পোস্ট অফিসে জমা রেখেছে। ঠিক আছে, আর তোমরা জানবে যে দুজনেই কিন্তু 2,000 টাকা জমা রেখেছে। ঠিক আছে, কিন্তু অমল রায় ব্যাংক থেকে কত পেলো? অমল রায় ব্যাংক থেকে পেলো 2,360 টাকা, আর পশুপতি ঘোষ ব্যাংক থেকে কত পেলো? 2,480 টাকা। এটা ক বছর পরে? 3 বছর পরে। আমাকে জিজ্ঞেস করেছে যে এদের যে বার্ষিক সুদ তার হারের অনুপাত কত, সেটা তুমি হিসাব করে বলো। বুঝলাম? তাহলে আমরা জানি যে সেই ওই ফর্মুলা যেটা রয়েছে, সেই ফর্মুলার নাম কি? সেই ফর্মুলায় আমরা জানি যে PRT/100 ইকুয়াল, আচ্ছা আগেই তো আমরা লিখে দিয়েছি না, আগেটাই তো রয়েছে। আগে সেটা কি আছে যে R=100 × I × 100/P × T, যে আর এর ভ্যালু সুদের হার যেভাবে বের করতে হয়। কিছু করবো না, জাস্ট এখানে অমল রায়ের এখানে আসল কি নিশ্চয়ই আলাদা হবে, আসল তো একই হবে কিন্তু সুদ নিশ্চয়ই আলাদা হবে, তাই না? তো টিও আলাদা হবে, টি এক হবে যেহেতু 3 বছর হয়েছে সেই জন্য এক হবে। সুদটা আমার আলাদা হবে, বাকি আসল তো আমার সেমই হবে, তো সেই হিসাবে আমরা করব। তো চলো দেখা যাক অমল রায় ব্যাংক থেকে সুদ কত পায় সেটা তো দেখি। তাহলে অমল রায় ব্যাংক থেকে সুদ পায় কত সুদ পায়? দেখো, সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই তবে আমরা সুদ পাবো। তাহলে 2,360 টাকা থেকে যদি আমরা 2,000 টাকা বাদ দিই তবে আমার সুদ কত পাবো? সুদই পাবো 360 টাকা। ঠিক আছে, সেম পশুপতি রায়, সরি পশুপতি ঘোষ হবে, রায় নয়। তো পশুপতি ঘোষ যে আছে, পশুপতি ঘোষ কোত্থেকে? পোস্ট অফিস থেকে সুদ পায়। অফিস থেকে সুদ পায়। কত সুদ পাবে? প্রথমত হচ্ছে সুদ আসল তার কত পেয়েছে, এই যে 2,480 টাকা, সেখান থেকে কি আসল বাদ যাবে, তাহলে 2,000 টাকা বাদ গেল, পরে কত থাকছে? 480 টাকা, তাই না? গেল। এবার আমি এর সুদের হার শিখবো, সেটা আমরা জানি, আগেই বললাম যে R= কত হয়, সেটাই জানি যে R=I × 100/PT, এই ফর্মুলাটাই কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, সুতরাং অমল রায়ের সুদের হার, আচ্ছা ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হারের বলেছে। ঠিক আছে, সুতরাং ব্যাংকের সুদের হার ইস্টু পোস্ট অফিসের সুদের হার, কত হবে? ব্যাংকের সুদের হার তাহলে কত হবে? ব্যাংকের ক্ষেত্রে মনে করলাম যে এটা হচ্ছে আমার R1, আর পোস্ট অফিসের ক্ষেত্রে এটা মনে করলাম আমি R2।
যাক দরকার নেই, যেগুলো লেখার জন্য লিখছি। কী হবে আই ইন্টু 100। তা ব্যাংকের ক্ষেত্রে এই যে ব্যাংক অমূল্যে কত, ব্যাংকের ক্ষেত্রে তাহলে সুদ কত, 360 টাকা ছিল, তাহলে 360 ইন্টু 100 বাই পি কত ছিল, পি আমরা জানি কত, পি পি হচ্ছে 2000, টি কত, টি হচ্ছে 3 বছরের জন্য, আর টু আই ইন্টু 100, মানে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত ছিল 480 ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাহলে 2000 ইন্টু টি। দেখতে পাচ্ছ নিজেরগুলো কেটে যাচ্ছে না, নিজেরগুলো কেটে যাচ্ছে তো, তাহলে এই 2003 এগুলো সব কেটে গেল, 100 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে এখানে আমার কত হয় 36:48 কাটা যায় 12 দিয়ে, 3 বারং 36, 4 বারং 48, 3 বারং 36, 4 বারং 48, তাহলে সুদের হারের অনুপাত কত 3:4। ঠিক আছে, কিছুই নেই এখানে। আর আমি এখানে চাইলে আর একটা কাজ করতে পারতাম, এখানে পিগুলো উড়িয়ে দিতে পারতাম, এখানে আরেকভাবে লেখা যেতে পারতো। আচ্ছা এটা কিন্তু অল্টারনেটিভ, ঠিক আছে, এই এলটিভ লিখছে, এটা হচ্ছে অল্টারনেটিভ। কী সেই মেথডটা, এটা হতে পারতো যে এখানে আমার কী করছি, I1 তো আলাদা, তাহলে I1 ইন্টু 100 বাই পিটি, পি আর টি তো সেমই থাকবে, ইস টু I2 ইন্টু 100 পিটি, তাহলে পি আর টি 100 তুড়িয়ে দিলাম, এ তো লাগলোই না, সুদের হারের অনুপাতগুলো বের করলেই হয়ে যাবে। তাহলে 480, মানে সরি 360 ইস টু 480 করলেই হয়ে যেত, 00 কাটা, 3 বারং 36, 4 বারং 48, 3:4 করলে হয়ে যেত। দুটো জিনিসই আমি দিয়ে দিলাম, যেটা যার পছন্দ হবে, তোমার যদি মনে হয় যেটা ঠিক আছে এটা করি, বা এটা যদি পছন্দ হয় এটা, কারণ লাস্টে এখানে পিটি কেটে যাবে, কেন আসল আর সময় তো সমানই। এই সূত্রটা কী করে পেলাম, আমি এর আগের অঙ্কটাতে দেখেছি, ওই আর এর ভ্যালু বের করার সময় আমি ডিরাইভ করেছিলাম যে আরটা কী করে পেলাম, একই ওই পিআরটি বাই 100 থেকেই আমরা এই আরটা এইভাবে লিখতে পারলাম। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কটায়। আচ্ছা পরের অঙ্ক চলে আসছি আমরা 15 অঙ্কটায়। তো 15 অঙ্কটা হেভি সোজা অঙ্ক, যে কেউ পারবে, রাস্তার কাউকে জিজ্ঞেস করবে ও করে দেবে, কাকুকে কোনো জিজ্ঞেস করবে কাকু করে দিতে পারবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, হেভি জলের মধ্যে সোজা। আমি এই কনসেপ্টটা আগেই শিখেছি। এখানে আমার সুদ আসল দেওয়া রয়েছে, এই যে দেখো ভালো করে বলেছে, একটি তাঁত সমবায় সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো, তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তা এখানে কত টাকা ধার করেছে আমার আসল, তো এখানে আমার আসল কত, আসলে আমি বুঝতেই পারছি 15,000 টাকা, আর সুদ আসল কত 22,125 টাকা, কারণ 5 বছরেই কিন্তু এই টাকাটা, 5 বছরেই কিন্তু এই টাকাটা তাকে সুদ সমেত শোধ করতে হয়েছে, তাহলে সুদ প্লাস আসল হচ্ছে 22,125 টাকা, বোঝা গেল। আর আমার আসল কত, আসল হচ্ছে কিন্তু 15,000 টাকা, তাহলে আমরা লিখতে পারি কি, যে সুদ আসল সুদ আসল কত 22,125 টাকা, আর আসল কত, আসল হচ্ছে 15,000 টাকা। যদি তাই হয় আমি তাহলে 5 বছরের সুদ বের করতে পারবো, কত হবে 5 বছরের সুদ সমান সমান হবে, 5 বছরের সুদ সমান সমান হবে কত 22,125 টাকা থেকে 15,000 টাকা বাদ যাবে, তো যদি বাদ যায় তাহলে আমরা কত লিখতে পারি 7,125 টাকা। ঠিক আছে, এখানে বাদ চলে গেল, 22,125 থেকে 15,000 টাকা বাদ দিলাম, তাহলে 7,125 টাকা পাওয়া যাবে।
এটা কত? 5 বছরের সুদ। বাকিটা তো আমরা জানি এই সুদের হার নির্ণয়ের যে ফর্মুলাটা, সেটা তো খানিকক্ষণ আগে এর মানে গত আরও দুটো অঙ্কে এটা ডিরাইভ করলাম আর কি। তো আমরা জানি যে আর ইকুয়াল টু কত? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাই তো? এটাই লিখলাম। সুতরাং সুদের হার ইকুয়াল টু সুদের হার ইকুয়াল টু এটা, তা যেখানে হচ্ছে আমার আর এর ভ্যালু কত? আচ্ছা, এটাকে আমরা এইভাবে দিই। আর আয়ের ভ্যালু কত? আয় হচ্ছে 7,125 টাকা ইন্টু 100, পি কত? আসল হচ্ছে কত? 15,000 টাকা, ইন্টু টি কত? টি হচ্ছে 5 বছর। পাশে কিন্তু লিখতে হবে, সুদ তো এখানে লেখা আছে, কোনো ব্যাপার নয়। পি হচ্ছে 15,000 টাকা, আসল তো এখানে লেখাই আছে, শুধুমাত্র টিটা শুধু লিখতে হবে। টিটা কত? 5 বছর, সেটা শুধু লিখতে হবে। ঠিক আছে, কাটাকুটি যায় কিনা সেটা দেখতে হবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। আচ্ছা, এখানে 25 কাটাকুটি যায়। একে 25 কাটলে কত হয়? 25-এর সাথে যদি 6 গুণ করি তাহলে আমার 150 হবে। আর একে কাটলে কত হয়? একে কাটলে হয় 25 দুগুণে 50, 50-এর পরে থাকে হচ্ছে 212, তাহলে 8 25 এত, 5 25 125, তাহলে 285। ঠিক আছে, তো দেখতে হবে এর সাথে একে কাটাকুটি যায় আরও, এই 5 দিয়ে আবার কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটাকুটি গেলে কত হবে? 5 5-এ 25, 5 7-এ 35, 5 5-এ 25, 5 7-এ 35, 57, 57/6, তাই তো? 57/6 হচ্ছে আমার অ্যান্সার, যেখানে আমরা 57কে লিখতে পারি। সেটা কীরকম হবে? 6 দিয়ে যদি করি আমরা, তাহলে 7 8 56, 6টা 48, 6 নং 54, 6 নং 54, পরে কত থাকে? 3, তাহলে 9 পূর্ণ 3-এর 6 অ্যাকচুয়ালি আমার অ্যান্সার হওয়ার কথা, তাহলে 2 1-কে 2, 3 2-গুণে 6, তাহলে 9 পূর্ণ 1-এর 2% কিন্তু আমার সুদের হার হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও, কোনো প্রবলেম হলে এটাকে আবার দেখে নিও, বুঝতে পারবে। চলো বন্ধুরা, চলে আসি 16 অঙ্কটাতে। 16 অঙ্কটায় কী বলেছে? যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। এই 1 লাখ টাকার কিছুটা অঙ্ক ব্যাংকে রাখবেন, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। ঠিক আছে, আর প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা করে পান প্রতি বছর। ব্যাংকের পোস্ট অফিসে বার্ষিক সুদের হার যদি 5% হয়, 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন সেটা হিসাব করে লিখতে বলেছে। হেভি ইয়াজি অঙ্ক কিছুই নেই, শুধুমাত্র আমরা ধরে নেব যে মনে করলাম যে ব্যাংকে X টাকা রেখেছিল, তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে? 1 লাখ মাইনাস X, কারণ দুটো তো একসাথেই রেখেছিল, মানে দুটোকে যোগ করলে তো আমি 1 লাখ টাকা পাবো, তাই না? সেখান থেকে আমি সুদ বের করব, কারণ বলেছে যে প্রতি বছর সুদ সময় এত টাকা পান। তাহলে এখান থেকে যদি আমি সুদ বের করি, তাহলে বোঝা যাবে যে এখান থেকে যদি আমি 1 বছরের সুদটা বের করি, তাহলে সেই সুদটা কার সমান হবে? 5,400 টাকার সমান হবে। অর্থাৎ 1 বছরে ব্যাংক থেকে পাওয়া সুদ আর পোস্ট অফিস থেকে পাওয়া সুদ, দুটোর কি মান সমান হবে না? এটাই তো আমরা জানি, তাই না? এবং তার মান কত হবে? 5,400 টাকা। বোঝা গেল? তাহলে আমরা সেটাখানে আসি। তাহলে মনে করি ব্যাংক থেকে পাওয়া সুদ, ব্যাংকে টাকা রেখেছিলেন, মনে করি ব্যাংকে টাকা রেখেছিলেন X টাকা, তাহলে অটোমেটিক্যালি পোস্ট অফিসে তাহলে টাকা রেখেছিলেন কত হবে?
কত হবে? নিশ্চয়ই 1 লাখ মাইনাস এক্স হবে, তাহলে 1 লাখ মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে কি বলছে? বলছে এই যে ব্যাংক থেকে পাওয়া সুদ আর পোস্ট অফিস থেকে পাওয়া সুদ, এই দুটোকে যোগ করলে আমি 5,400 টাকা পাবো। কত? সেটা 1 বছরেই আমি করে দিলাম, 1 বছরের সুদে করে দিলাম আমরা। ঠিক আছে, সুতরাং প্রশ্নানুসারে মনে করি, প্রশ্নানুসারে কি বলছে? যে ব্যাংক থেকে পাওয়া সুদ প্লাস পোস্ট অফিসের সুদ এ করলে কত? 5,400 টাকা। আর অবশ্যই কিন্তু এটা কিন্তু 1 বছরের। ঠিক আছে, এবার দেখো আমরা ওই ফর্মুলাটা লিখবো না, আমরা জানি যে আই ইকুয়াল টু কত? PRT/100, তাহলে সেই হিসেবে কিন্তু আমরা লিখে দেবো। ঠিক আছে, আমরা সেই হিসাবে লিখে দেবো। তো মনে করলাম যে ব্যাংকের টাকা রেখেছিল হচ্ছে কত? P1, আর এখানে সুদ হচ্ছে কত? R1। এখানে টি মানে 1 বছরের জন্য রেখেছিল, 1 বছরের জন্য সব কটা হবে, নিচে ভাগ 100, প্লাস পোস্ট অফিসে মনে করলাম যে আসলটা হচ্ছে P2, সুদের আর হচ্ছে R2, রেখেছিল 1 বছরের জন্য, বাই 100 ইকুয়াল টু 5,400। আর এই R1 আর R2 এর ভ্যালু কত? সেগুলো আমরা লিখে দিলাম। P1 এর ভ্যালু কত ধরলাম আমরা এক্স, P2 এর ভ্যালু কত ধরলাম আমরা 1 লাখ মাইনাস এক্স, মান একক দশক শতক হাজার অযুত লক্ষ, মাইনাস এক্স। R1 বলেই তো দিয়েছে উপরে, R1 কত বলে দিয়েছে? R1 এই যে বলে দিয়েছে যে বার্ষিক সরল সুদের হার, কোথায়? ব্যাংকের সরল সুদের হার 5%, আর পোস্ট অফিসের কত? 6%। তাহলে ব্যাংকের কত? ব্যাংকের হচ্ছে কত? 5%, আর পোস্ট অফিস R2 কত? 6%। তো সেই হিসেবে বুঝলাম পি এর মান হচ্ছে কত? এক্স টাকা, 5%। তাহলে 1 আর লিখছি না, এখানে কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই পাই, তাহলে এটা কিন্তু আমরা লিখছি না। এটা কত? 100, প্লাস P2 ভ্যালু কত? P2 হচ্ছে 1 লাখ বাই 100, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মাইনাস এক্স ইন্টু 6/100 সমান কত হচ্ছে? 5,400। আমরা এখানে কি করলাম? এই 100টাকে কমন নিলাম, বা কি করলাম যে 100টা কিন্তু সবার সাথে গুণ করে দিলাম। দেখো এখানে যদি আমরা 100 গুণ করি তাহলে এই 100 কেটে যাবে, এখানে যদি আমরা 100 গুণ করি তাহলে এই 100 কেটে যাবে, সেই 100টা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, বা আরও এক কাজ করতে পারি, এই 100টা কমন নিয়ে নিলাম, 100 যদি কমন নিয়ে থাকে তাহলে উপরে যেটা আছে সেটা বসে যাবে, এখানে 5x আছে তাহলে 5x বসে গেল, এর সাথে এটা গুণ হবে, গুণ হলে কত হবে? 6 লাখ 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, মাইনাস 6x, ঠিক কিনা? আর এর সাথে সমান সমান তাহলে কত হবে? এই যে এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, সবাই জানি আমরা এটা 5,400। আর এটা যেহেতু ভাগ আছে তাই ওদিকে গুণ হবে, 100টা যেহেতু এর নিচে ভাগে আছে তাহলে ওদিকে সেটা কিন্তু গুণ হয়ে যাবে। 5x থেকে 6x বাদ দিলে কত হচ্ছে? মাইনাস এক্স। 5x থেকে এই মাইনাস 6x বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 6x বাদ দিলে হচ্ছে মাইনাস 6x, প্লাস 6 লাখ, তাহলে 1 2 3 4 5, 100-এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, 100-এর সাথে এটা গুণ মানে কি? এরপর আরও দুটো শূন্য বেরিয়ে যাবে, তাহলে 5 4 0 0 0 0। ঠিক আছে, তো দেখো এটা মাইনাস আছে, এটা ওদিকে গেলে কি হয়ে যাবে? এটা প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 5,40,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ থেকে
একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6 লাখ বিয়োগ, তাই তো? তার মানে কত হচ্ছে, বা মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে, -60 থেকে 54, একদম পুরো ডাইরেক্ট মাইনাস হবে, কারণ এখানে 60টা বড় আছে, তো 60 থেকে 54 বাদ দিলে কত হবে, 6, তাই তো? তাহলে 60,000। একক দশক শতক হাজার অযুত 60,000, মাইনাস মাইনাস কেটে গেল, সুতরাং এক্সের ভ্যালু কত, 60,000। আচ্ছা দেখো, আমরা এখানে এক্স কাকে ধরেছিলাম, এক্স ধরেছিলাম কাকে, এক্স ধরেছিলাম হচ্ছে আমরা এখানে ব্যাংকে, ব্যাংকে টাকাটা আমরা এক্স ধরেছিলাম, তাই না? ব্যাংকের টাকাটা আমরা এক্স ধরে নিয়েছিলাম। আর পোস্ট অফিসের টাকা কি, 1 লাখ টাকা থেকে এক্স বাদ যাবে, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল, 60,000 টাকা, আর পোস্ট অফিসে কত রাখবে, 1 লাখ থেকে 60,000 বার মানে 40,000 টাকা, ঠিক আছে? তাহলে সেটা দেখে নাও। সুতরাং ব্যাংকে টাকা রেখেছিল 60,000 টাকা, একক দশক শতক হাজার অযুত 60,000 টাকা, সুতরাং পোস্ট অফিসে কত রাখবে, 1 লাখ থেকে বাদ যাবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ থেকে একক দশক শতক হাজার অযুত, তার কত হবে, 40,000 টাকা। একক দশক শতক হাজার অযুত, ঠিক আছে? তো তোমরা দেখে নাও অঙ্কটা আর একবার, কি হলো, কিচ্ছু না, জাস্ট আমরা ধরে নিলাম, এখানে ধরেছি কি, ব্যাংকের টাকা এক্স টাকা ধরেছিলাম, আর পোস্ট অফিসের টাকা 1 লাখ মাইনাস এক্স টাকা ধরেছিলাম, তারপর 1 বছরের ব্যাংকের সুদ আর 1 বছরের পোস্ট অফিসের সুদ যোগ করলে আমরা 5,400 টাকা পাই, কারণ এটা আমরা জানি, বছরেই বলে দিয়েছে 5,400 টাকা করে সুদ পাই, ঠিক আছে? সেখান থেকে আমরা P1R1/100, যেটা আমরা জানি যে I=PRT/100 সুদ বার করার ফর্মুলা, সেখান থেকে P1 এর ভ্যালু এক্স ধরলাম, R1 এর ভ্যালু 5 ধরলাম, আর এখানে যেহেতু 1 বছরে, তা টির ভ্যালু 1, সে একের সাথে এটা গুণ করলে কিন্তু সেই ওই জিনিসটাই চলে আসে। তো চলো, সেখান থেকে এদিক ওদিক করে 60,000 টাকা, তাহলে ব্যাংকে 60,000 টাকা রেখেছিল, আর পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, পোস্ট অফিসের টাকা রেখেছিল কত, 40,000 টাকা, ঠিক আছে? তোমরা দেখে নাও, যদি কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। চলো বন্ধুরা, তবে পরের অঙ্কটা শুরু করা যাক। বলেছে যে রেখাদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সুদের হার হচ্ছে 6% আর অন্যটি হচ্ছে 7%, তাহলে 2 বছর পরে যদি তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? একদম পুরো সেম অ্যাজ আগের অঙ্ক, 16 দাগের কপি করা পুরো। 16 দাগে কী ছিল, 16 দাগে শুধুমাত্র আমরা 1 বছর হিসাব করেছিলাম, এখানে সেটা 2 বছর হিসাব করব, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি, হেভি ইজি অঙ্ক, তোমরা যে কেউই করতে পারবে। তো মনে করি ব্যাংকে টাকা জমা রেখেছিল এক্স টাকা, একটা যদি এক্সট্রা টাকা হয় তাহলে অন্যটা কত হবে, 10,000 মাইনাস এক্স, এবং 10,000 মাইনাস এক্স, ঠিক আছে? মনে করি এই যে এই যে এক্স টাকা আছে, এই এক্স টাকার হচ্ছে, মনে করলাম যে সুদ হচ্ছে 6%,
আর এই টাকায় সুদ হচ্ছে 7%। কোনো ব্যাপার না, তুমি চাইলে এটা মনে করতে পারতে, এটা মনে করতে পারতে, আপ টু ইউ, কোনো ব্যাপার নয় সেটা। জাস্ট আমি ধরলাম যে এই এক্স টাকার সুদ হচ্ছে 6% ধরে নিলাম, আর 10,000 মাইনাস এক্স টাকার সুদ হচ্ছে 7% ধরে নিলাম। তাহলে ক বছর বলেছে আমার? টিটা বলে দিয়েছে হচ্ছে 2 বছর। টি কত বলে দিয়েছে? 2 বছর। তাহলে 2 বছর পরে আমি মোট সুদ কত পাবো? 1,280 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখবো, সেরকম লিখি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলছে? এক্স টাকা পি ইন্টু আর, আর এর ভ্যালু কত আমি বললাম? এক্স টাকায় আমি ধরলাম 6%, তাহলে 6 ইন্টু টি, টির ভ্যালু হচ্ছে 2 বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 7% ইন্টু 2 বাই 100। যদি করি তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? হবে 1280 টাকা। কেন 1280 টাকা? এই যে বললাম তো, 2 বছরে এইটার সুদ, মানে এই এক্স টাকার সুদ আর 10,000 মাইনাস এক্স টাকার সুদই হচ্ছে কত? 1,280 টাকা। ঠিক আছে? তো আগের বারের মতো একদম সেম, এখানে 100 রয়েছে, এখানে 100 রয়েছে, সেই 100 টেনে আমরা ওদিকে গুণ করে দিলাম, বা চাইলেও আমরা এখানে এটা করতে পারতাম। ঠিক আছে? তো এক কাজ করি, এখানে 2 কাটলাম, তাই তো? বা এখানে 2 আছে, 2 কেটে এখানে কি করে দিলাম? 50। এখানে 2 কাটলাম, এখানে 2 কেটে কি করে দিলাম? 50। তো এটা কত হলো? 50 হলো। সমান সমান 1,280। এটা কত হচ্ছে? 6x প্লাস এর সাথে এটা গুণ, তাহলে কত হবে? 70,000 মাইনাস 7 ইন্টু এক্স কত হচ্ছে? 7x, বা ভাগ আছে 50, তাহলে 2 গুণ হয়ে যাবে। আর এই 7x থেকে 6x বাদ দিলে কত হচ্ছে? মাইনাস এক্স। অনেকে প্রশ্ন করতে পারে কি করে হলো? তো মাইনাস 7x আর প্লাস 6x, আমরা কি বলেছিলাম? যে সংখ্যাটা বড় তার আগে যে সাইনটা সেটা বসে, তারপর বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যায়। বড় মানে 7 থেকে 6 বিয়োগ দিলে কত হচ্ছে? 1। 1 আমরা সাধারণত লিখি না, তাহলে 1x। ঠিক আছে? সেটা হলো। তাহলে মাইনাস এক্স, আর এখানে কত আছে? প্লাস 70,000 একক দশক শতক হাজার অযুত। 50টা এদিকে ভাগে ছিল, এদিকে গুণ হয়ে গেল। ঠিক আছে? বা মাইনাস এক্স প্লাস 70,000 সমান সমান কত হচ্ছে? পরের দুটো, আচ্ছা 5, 5 একটা 40-এর শূন্য, হাতে আছে কত? 4, 5 দুগুণে 10, আর 4 14, 4 হাতে হচ্ছে 1, 5 একে 5, আর 1 কত? 6। ঠিক আছে? কটা শূন্য আছে? দুটো শূন্য পর পর, তো দুটো শূন্য বসে দিলাম আমি। বা তাহলে মাইনাস এক্স সমান সমান কত হবে? প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 64,000 মাইনাস 70,000। বা মাইনাস এক্স ইকুয়াল কত হবে? মাইনাস 6,000। 70,000 থেকে 64,000 থেকে 6,000 হয়, মাইনাস মাইনাস কেটে গেল। সুতরাং এক্স সমান সমান কত হবে? 6,000। তাহলে আমার আসল চেয়েছে, তাই তো? তাহলে ব্যাংকে কত কত টাকা রেখেছিল? তাহলে একটিতে ব্যাংকে একটিতে 6,000 এবং অপরটিতে
কত 10,000 থেকে 6,000 বাদ দেবে, কারণ মোটটা কত ছিল 10,000 টাকা, আগে আমরা দেখেছি। তাহলে এখানে 10,000 থেকে 6,000 টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, একদম এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে একদম পুরো আগের অঙ্কের সেম। ঠিক আছে, একদম সেম অ্যাজ 16, কোনো কথা হবে না। এই দুটো অঙ্ক কিন্তু সেম আছে, তবু আমি করে দিলাম, সব কটা অঙ্কই করে দিচ্ছি। তো চলো বন্ধুরা 18 অঙ্কটাই চলে যায়। 18 অঙ্কটা কি বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয় এবং এই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা রাখলেন এবং টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। ভালো করে দেখবে কিন্তু, তাহলে 15,000 টাকা রাখলো, ভালো করে বলছি, ধরো ভালো করে কনসেপ্টে বুঝে নেবেন, এটা একটুখানি কনসেপচুয়াল কোশ্চেন আছে। 15,000 টাকা রাখলো, 3 মাস খাটলো এই টাকাটা, 3 মাসে কিসে কাটলো, সরল সুদ, সরল সুদে 3 মাস কাটলো, তাহলে 15,000 টাকা 3 মাস খেটে কোনো একটা অ্যামাউন্ট হলো। সেই অ্যামাউন্টটা থেকে কত বললো, 3,000 টাকা তুলে নিল 3 মাস পর। ঠিক আছে, সে আমি আসলের কথা বলছি, আমার কিন্তু আসল কিন্তু সুদ আসল ওপর হবে না, এটা চক্রবৃদ্ধি সুদ নয়। চক্রবৃদ্ধি সুদ আমি যদিও পরে করাবো, কিন্তু আসলটা কিন্তু একই থাকবে, মানে আসলটার থেকে শুধু এই টাকাগুলো মাইনাস হবে। আসল ছিল 15,000, তাহলে এখন 15,000 থেকে কি 3,000 টাকা বাদ যাবে, তাহলে এখন আমার আসল কত, এখন আসল হচ্ছে 12,000 টাকা, স্বাভাবিকভাবে 12,000 টাকা বলেছে। এবার এই টাকা তুলে নিয়ে আবার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তার মানে এই টাকাটা 12,000 টাকাটা আবার 3 মাস খাটলো, আবার 3 মাস সরল সুদ, ঠিক কিনা? তাহলে 3 মাস এই যে টাকাটা খাটলো, 3 মাস পরে কি বললো, বলছে যে আবার 8,000 টাকা জমা দিল, তাহলে 8,000 টাকা জমা দেওয়া মানে কত, তাহলে এখন আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, 12,000 প্লাস 8,000, তাহলে মানে কত, 20,000, তাই তো? এবার বলছে যে এই 20,000 টাকা বছরের শেষ পর্যন্ত, তাহলে অলরেডি তো 3 মাস খাটা হয়ে গেছে, তো এক বছরে তো ক মাস হয়, 12 মাস, তা 3 মাস কেটে গেছে, আর আর ক মাস খাটবে, মানে হাফ ইয়ার তো হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি আর 6 মাস থাকে, তাহলে এই টাকাটা কি কাটবে, 6 মাস টাকা কাটবে। ঠিক আছে, 6 মাস টাকা কেটে এখানে আমরা কিছু সুদ পাবো এই টাকার, তাই তো? এই টাকাটা যেহেতু 3 মাস কেটেছে, তাহলে এখানেও আমরা কিছু সুদ পাবো। ঠিক আছে, সুদ, এখানেও সুদ পাবো। এই টাকাটা 3 মাস খাটার পরে এখানেও কিন্তু আমরা কিছু সুদ পাবো। ঠিক আছে, এই টাকাটা 6 মাস খাটার পরে এখানেও আমরা কিছু সুদ পাবো। তাহলে এই তিনটে সুদকে ইকুয়েট করব, যোগ করে দেবো, তাহলে বুঝবো যে এক বছরে আমরা কত সুদ পেলাম। এটা বোঝা গেল, এক বছরে কত সুদ পেলাম বোঝা গেল। এবার বলেছে সুদে আসলে কত টাকা আছে, তাহলে আমার অ্যাকাউন্টে কত, এখন 20,000 টাকা আছে, আর কত টাকা সুদ পেয়েছি, ওরা যদি আমি মোট সুদ যদি অ্যাড করতে পারি, তাহলে এর সাথে আমরা কি করব, মোট সুদ অ্যাড করে দেবো, যোগ করে দেবো। তাহলে মোট সুদ যদি যোগ করতে পারি, তাহলে বুঝে যাবো আমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে কনসেপ্ট, এই অঙ্কটা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, একটুখানি ভ্যাবাচারা খাওয়া কোশ্চেন আছে, সেই জন্য এটা দিলাম। তবে এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই যেটা করালাম এই জায়গাটা খুব ভালো করে বুঝলেই তবে তোমরা অঙ্কটা বুঝতে পারবে। তাহলে প্রথমে আমার আসল কত ছিল, 15,000। ঠিক আছে, 3 মাস, 3 মাসের 3 মাস পর সুদ, তাহলে এই টাকাটা 3 মাসের সুদ কত হবে আমরা কি জানি, PRT/100 জানি, সেটা আমরা সুদটা কি করে হয়, PRT/100। তাহলে এখানে পি মানে কত, 15,000 টাকা। আচ্ছা, এখানে আগের দিন একটা কনসেপ্ট শিখেছিলাম যে আরটা কি করে মাসে বের করতে হয়, 3 মাস তো, আর কি করে মাসে বের করতে হয়, আর বের করার ফর্মুলা শিখেছিলাম যে আর যদি 5% হয়, আর একে যদি আমরা প্রত্যেক মাসে যদি সুদ বের করতে চাই, প্রত্যেক মাসে যদি সুদ বের করতে চাই, প্রত্যেক মাসে সুদ, তাহলে প্রত্যেক মাসে সুদ হবে কত, 5 দিয়ে 12 ভাগ হবে,
সেটাই হচ্ছে প্রত্যেক মাসে। ঠিক আছে, তো ঠিক এখানে এখানে কিন্তু সেম, তার মানে প্রত্যেক মাসে সুদ হচ্ছে কত, 5/12 ভাগ, আর এই টাকাটা ক মাস কেটেছে, 3 মাস কেটেছে, তাই তো, ভাগ 100। এই শূন্য এই শূন্য কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা, তাই তো। তাহলে কত হয়েছে এখানে, 150 ইন্টু 5 ইন্টু 3, নিচে কত, 12। ঠিক আছে, কাটাকুটি যায়, অবশ্যই যায়, এখানে হচ্ছে 3 4 12, 4 দিয়ে যায়, 4 দিয়ে কি কাটাকুটি যায়, আমার মনে হচ্ছে যায় না, তাই না, 4 থেকে কাটাকুটি যায় না, এটা ফ্র্যাকশনে চলে আসবে, এটা কিসে আসবে, এটা কিন্তু ফ্র্যাকশনে আসবে। তবুও 2 দিয়ে কাটলাম, একে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 75। তো 75-এর সঙ্গে 5 গুণ, তার সঙ্গে 2 দিয়ে ভাগ, তাহলে 75-এর সঙ্গে, তাহলে এটা কত হলো, 75 ইন্টু 5 ভাগ হচ্ছে কত, 2। ঠিক আছে, তো 75 ইন্টু 5, এই দুটোকে গুণ করলে হচ্ছে 375 ভাগ 2, তাহলে ভাগ 2 করলে কত হচ্ছে, 187 টাকা 50 পয়সা। গেল, তাহলে প্রথমে 3 মাস হয়ে গেছে, এবার 3 মাস পর আমার আসল কত হবে, কারণ 3 মাস পরে কি বলেছে, বলেছে না যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিতে। তাহলে আমার আসল কত ছিল, প্রথমে হচ্ছে 12,000 টাকা ছিল আসল, সেখান থেকে সরি 15,000 টাকা ছিল আসল, তারপরে আমি 3,000 টাকাটা উইথড্র করে নিলাম, তাহলে এখন আমার কত টাকা থাকলো, 12,000 টাকা। ওকে, তাহলে আমার এখন কিন্তু আসল কত, 12,000 টাকা আছে। এই যে 12,000 টাকা যে আসলটা এলো, ঠিক আছে, 12,000 টাকা আসল আছে, এই 12,000 টাকা ক মাস খাটলো, এই 12,000 টাকা নিশ্চয়ই 3 মাস খাটলো। ঠিক আছে, তাহলে 3 মাস, 3 মাস পর সুদ হয়, 12,000 টাকাটা আবার 3 মাস কেটেছে, তাহলে 3 মাস পর কত সুদ হবে, এই 12,000 টাকা কম, আমি আগে দেখালাম যে 12,000 টাকাটা 3 মাস কেটেছে, তাহলে 12,000 কত, সুদের হার কত, 5/12 ইন্টু 3 ভাগ নিচে কত, 100। যেখানে আগে আমি আবার বলে দিচ্ছি যে প্রত্যেক মাসে সুদ বার করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, আর এটা 3 মাসে বের করছি, তাই এটা ঠিক আছে, 4 দিয়ে ভাগ করো, 3 4 12, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 120 ইন্টু 5/4 কাটলে কত হচ্ছে, 30, 3 5 15, তাহলে কত হচ্ছে, 150 টাকা। গেল, তাহলে 6 মাস হয়ে গেল তো, তাহলে মোট কত, তাহলে 6 মাস পর, আমি কিন্তু 6 মাস হয়ে গেছে, তাহলে 6 মাস পর আসল, তাহলে এখন কত বলেছে, কত, 8,000 টাকা দিচ্ছে, 8,000 টাকা জমা করছে, তাহলে 12,000 টাকা, সরি 12,000 টাকা সাথে কত দিচ্ছে, 8,000 টাকা এক্সট্রা জমা দিচ্ছে, তাহলে হচ্ছে কত, 20,000 টাকা। এবার এই 20,000 টাকা বছরের শেষ খাটবে, বছরের শেষ মানে কি, 6 মাস, তাই তো, তাহলে বছরের শেষে, বছরের শেষে অর্থাৎ, দেখুন অর্থাৎ 6 মাস পর সুদ হবে কত টাকা, 20,000। 20,000 টাকাটা 6 মাস খাটবে, তাহলে সুদটা কত, 5/12 ভাগ 6, নিচে কত, 100, 6 2 12, এসে দেখো কেটে দাও, 10,000 টাকা, তাই তো।
তো 10,000 টাকা, আর এখানে হচ্ছে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে হলো কত? 500 টাকা। ঠিক আছে, এবার আমার অ্যাকাউন্টে কত টাকা পুরো থাকবে, তাই তো? আমার অ্যাকাউন্টে, সুতরাং বছরের শেষে, বছরের শেষে সুদ আসল সুদ আসল আমরা কি জানি? আসল প্লাস সুদ, তাই তো? আসল প্লাস সুদ, ঠিক আছে? তো আমার তো আসল তো 20,000 টাকা আছে, আমি অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছি আসল, তাহলে 11 দশক শতক হাজার 20,000 টাকা আছে। আর মোট সুদ আমার কত হয়েছিল? এই যে প্রথমবার মোট সুদ কত হয়েছিল? 187 টাকা 50 পয়সা, পরে হয়েছে 150 টাকা, তারপরে হয়েছে কত? 500 টাকা, তাই তো? তাহলে মোট সুদ তাহলে কত হয়েছে এখানে? 20,000 টাকা প্লাস প্লাস সব কটা যোগ করলে হচ্ছে 5, আগে 50 পয়সা, তো 50 পয়সা, তারপরে 7, 8 আর 5 13, হাতে আছে 1, তো 6 7 আর কত 8, তাই তো? তাহলে কত হচ্ছে? 20,837 টাকা 50 পয়সা। তাহলে এটাই হচ্ছে আমার কত সুদ আসল হবে, একদম পুরো এক বছরের শেষে এটাই সুদ আসল হবে। ঠিক আছে, তো এখানে যে কনসেপ্টটা সেটা কি? সেটা হচ্ছে ওই প্রথমে যেটা বললাম, প্রথমের কনসেপ্টে কিন্তু ইম্পর্টেন্ট, ওটা যদি না বুঝতে পারো পুরো অঙ্কটাই বুঝতে পারবে না। এই যে এই পার্টটা, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট এই পার্টটা, সুতরাং এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। বোঝা গেল? চলো বন্ধুরা, তবে এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে কি 19 নম্বরের অঙ্ক। 19 নম্বরের অঙ্কটা একটুখানি বোঝার আছে। কি বলছে? বলছে রহমত যেটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িতে প্রতি মাসে 5,200 টাকার ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করতে পারবেন? এবারে চেষ্টা করো, ব্যাপারটা মনে হচ্ছে কি একটা বাড়ি তৈরি করা হয়েছে, এই বাড়ি তৈরি করতে লেগেছে আমার 1 বছর, তাই তো? সে সার্টেন টাইম পর্যন্ত আমার এই লোন, আর তারপরে আমি লোনটা স্টার্ট করেছি, তারপরে আমার লোনটা স্টার্ট করেছি দেওয়া, ঠিক আছে? মানে তারপরে আমি 1 বছর বাড়ি তৈরি করেছি, বাড়ি তৈরি করার পরে প্রতি মাসে ভাড়া বসিয়েছি, 5,200 টাকা করে আমি ভাড়া পাচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি লোনটা ক বছরের জন্য আমি নিয়েছি? এটা যদি এক্স বছরের জন্য হয়, মানে এটা এই এই ভাড়াটা যদি আমি বলি যে এক্স বছর পরে আমি সব টাকা শোধ করে দিতে পারবো, তাহলে লোনটা আমি কত বছরের জন্য নিয়েছি? নিশ্চয়ই x+1 বছরের জন্য, তাই না? আমি একটা, আবার বলছি, আমি আমি বাড়ি তৈরি করলাম, বাড়িটা তৈরি করতে সময় নিয়েছে কত? 1 বছর। তা নিশ্চয়ই বাড়ি তৈরি হওয়ার পরে আমি ভাড়া বসাবো, তাহলে 1 বছর সময় নিয়েছে, কিন্তু আমি তো ব্যাংকের কাছ থেকে তখনই লোন নিয়ে নিয়েছি, তাই না? তাহলে অলরেডি 1 বছর আমাকে লোন দিতে হচ্ছে। তারপরে কি বলছে? বলছে যে 5,200 টাকা করে আমি ভাড়া বসিয়েছি, ঠিক আছে? তো এই ভাড়া দেওয়ার কত বছর পর, এই ভাড়া দেওয়ার কত বছর পরে আমার লোনটা শোধ হবে? মানে আমি কথার খালি ধরে নিচ্ছি ভাড়া দেওয়ার 20 বছর পর লোনটা শোধ হবে। তার মানে অ্যাকচুয়ালি মোট লোন, মানে কত বছরের লোনটা আমি টানতে হয়েছে? 20 + 1, 21 বছর আমাকে লোনটা টানতে হবে, ঠিক আছে? তো শুরু করা যাক। তো একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12%, একটি বাড়ি তৈরি করার জন্য, একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকার ধার নেন। তো ধার করার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকার ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পরে বাড়ি ভাড়া থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে?
ঠিক আছে? মনে করি মানে সুদ আর আসলে শোধ হয়ে যাবে। মনে করি বাড়ি নেওয়ার এক্স বছর পর সুদ সহ ধারের টাকাটি শোধ হবে। ঠিক আছে? তা যদি হয় তার মানে কি, সুতরাং মোট লোন নিয়েছেন তিনি, কি লোন নিয়েছে, ক বছরের জন্য লোন নেবে? এক্স প্লাস ওয়ান বছরের জন্য, কারণ এক বছর বাড়ি তৈরি করতে লেগেছে। ঠিক আছে? এবার চলে আসি, সুতরাং প্রশ্নানুসারে আমরা কিরকম লিখতে পারি? সুদ আসল, তাহলে এক্স প্লাস ওয়ান বছরের সুদ আমাকে জানতে হবে কত হচ্ছে, এক্স প্লাস ওয়ান বছরের সুদ, তাই তো? তাহলে আমরা জানি, আচ্ছা আসল কত? আসল হচ্ছে আমার পি, সুদ কত? পি আর টি বাই 100, এটা হচ্ছে আমার সুদ। ঠিক আছে? এটাই হচ্ছে আমার সুদ, যেখানে বলেছে ক বছর পরে আমার এটা শোধ হবে। ঠিক আছে? পি আর টি বাই 100 হচ্ছে এটা আমার সুদ। ধরো আমি এটা হচ্ছে টি প্লাস ওয়ান বছর ধরেছি, তাহলে অ্যাকচুয়ালি আমার সুদ শোধ হবে টি ইন্টু 5200। 5200 কেন? কারণ প্রত্যেক মাসে ভাড়াই তো আমার হচ্ছে 5200, নাকি? প্রত্যেক মাসে কিন্তু ভাড়া আমার 5200, ভালো করে দেখো, প্রত্যেক মাসে। তার মানে বছরে কত? ইন্টু 12 দিয়ে গুণ হবে ওটা। ঠিক আছে? তাহলে বছরে কতটা নিশ্চয়ই 12 দিয়ে গুণ হবে, তাহলে ইন্টু 12, এটা হচ্ছে করলে আমার বছরের টাকা বেরিয়ে যাবে। এই টাকাটাই হচ্ছে কি সুদ আসলের সমান। দেখ আমি এখানে টির ভ্যালু হচ্ছে এক্স ধরেছি, আমি এখানে টি ধরেছি কত? এক্স ধরেছি। ঠিক আছে? তো পি তো আমার 2,40,000 টাকা আছেই, একক দশক শতক হাজার অযুল 2,40,000 টাকা আছে। এই 2,40,000 টাকার আর এর ভ্যালু কত, অর্থাৎ সুদের হার কত ব্যাংকের? দেখো ব্যাংকের সুদের হার কত? 12%। ঠিক আছে? অর্থাৎ আর এর ভ্যালু কত? আর ইকুয়াল টু কত হচ্ছে? 12%। তাহলে 12 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই কত? 100। আর এটা আমি যেমন আছে তেমন আপাতত রেখে দিচ্ছি, কারণ যদি দরকার পড়ে তখন আমি করব, কিন্তু আপাতত যেমন আছে আমি সেরকমই রেখে দিতে চাইছি। ঠিক আছে? তুমি যদি চাও তা করতেই পারো, আমি যেমন আছে তেমন রেখে দিচ্ছি জাস্ট। তো টি বছর শোধ করেছি, তাহলে এক্স ইন্টু 5200 ইন্টু 12, এইদিকে শূন্যগুলো কেটে গেল, তাই তো? তো এখানে আমি এক কাজ করছি, 12 দিয়ে সবগুলোকে ভাগ করে দিচ্ছি। তো 12 দিয়ে একেও 12 দিয়ে ভাগ করছি, একেও 12 দিয়ে ভাগ করছি, একেও 12 দিয়ে ভাগ করছি। একে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকে? সে একে আমি 12 দিয়ে ভাগ করছি, সব দিকে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে একে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? আমি সবকটাকে 12 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? একেও 12 দিয়ে ভাগ করছি, সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে 12 কি কেটে গেল, এখানে 12 কি কেটে গেল, এখানে 12 দুগুণে কত হচ্ছে? 24। কত হবে? 1 2 3 4 4 শূন্য, তাহলে কত হচ্ছে? 20,000। ছোট করে নেওয়ার জন্য আমি 12 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে? 20,000। তো এখানে আমার কত? তাহলে 2,400, তার সাথে হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান সমান কত হচ্ছে? এটা 5,200 এক্স। ওকে? আচ্ছা এখানে একটা শূন্য একটু বেশি বেড়ে গেছে, এই শূন্যটা একটু হবে না, 2,400 এটা। তো 20,000 প্লাস এর সাথে এটা গুণ, 2,400 এক্স এর সাথে এটা গুণ, প্লাস 2,400 করলে কত হচ্ছে? 5,200 এক্স। ঠিক আছে? তো এর সাথে এটা
এটা এক্স আছে, তো এক্সটা এদিকে চলে যাবে, আমি এবার ঘুরিয়ে লিখছি 5200 এক্স, এক্সটা আছে এদিকে যাবে, তার মানে কত হচ্ছে -2400 এক্স। এটা করলে কত হচ্ছে, এখানে 20,000 আর 2400, তার মানে কত হচ্ছে 22,400। কাটাকুটি করলে 24 থেকে 52 বাদ দিলে কত হচ্ছে, 24 থেকে 52 বাদ, আচ্ছা আচ্ছা বলছি আমি, 24 থেকে 52 বাদ দিলে হচ্ছে 8 28, তাই তো? হ্যাঁ 28, তাহলে 2800 এক্স সমান সমান 22,400। তো দুদিকে শূন্য আছে, কেটে দিলাম আমি, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 2200, সরি 224 বাই কত হচ্ছে 28, ঠিক আছে। তো 224 ভাগ 28, রেখে দিলে কত হচ্ছে 8, ঠিক আছে। এর সাথে এটা কাটলে হচ্ছে 8 হয়, তাহলে বোঝা গেল। তাহলে এক্স এক্স সমান সমান কত, ঠিক আছে। সুতরাং এক্স এর ভ্যালু কত হলো, 8 হলো। তাহলে এবার আমার অ্যান্সার কি বলছে, আমার আমার প্রশ্ন কি চেয়েছে, আমার প্রশ্ন কি বলেছে সেটা এবার আমি চলে যাই, প্রশ্নটা কি বলেছে সে চলে যায়, কি বলছে, ধান নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার থেকে আয় শোধ করবেন, ধান নেওয়ার কত বছর পর। আমি দেখলাম এক্সটা কি, এক্সটা হচ্ছে এক্স বছর পর সুদ সহ টাকাটা শোধ হবে, ঠিক আছে। তাহলে লোন নিয়েছে কত, অ্যাকচুয়ালি ধার নিয়েছে কত, x+1 বছর, তার মানে তাহলে x+1 বছর, তার মানে কি এক্স এর ভ্যালু হচ্ছে 8, তাহলে x+1 বছর মানে কি 9 বছর পর, ঠিক আছে। তাহলে কত x+1 ইকুয়াল, তার মানে কি 8+1, তাহলে সমান সমান কি 9, তাহলে 9 বছর পর, 9 বছর পর সুদ সহ সুদ সহ 9 বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ হবে, ঠিক আছে। তো অঙ্কটা একবার দেখে নাও, আমি তাও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমি এক্স বছর পর বাড়ি তৈরি করলাম, ঠিক আছে। তো এক্স বছর পর আমার ধার সব কিছু শোধ হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি কি আমি তো 1 বছর তো বাড়ি তৈরি করতে সময় নিয়েছি, তার মানে x+1 বছরেই তো আমাকে অ্যাকচুয়ালি শোধ করতে হলো, তাই না? তো সেটাই আমি বলছি, তাই। তো এক্স 8 বছরের বাড়ি, মানে 8 বছর পর সুদ শেষ হয়ে যাবে, তার মানে এমনি তো লোন কত নিয়েছিলাম 8+1, 9 বছরে, কারণ 1 বছর বাড়ি তৈরি করতে লেগেছে, তাই সেটা অ্যাড হবে, ঠিক আছে। তো চলো আমরা পরের অঙ্কটা শুরু করে দিই, 20 নম্বর অঙ্ক। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তার অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। কি বলেছে, বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 টাকা করে পাবে। তাই ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 10% এবং মেয়েদের বর্তমান বয়স যদি 13 বছর আর 8 বছর হয়, তবে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন হিসাব করে দেখি, ঠিক আছে। ভালো করে দেখো। তো এটা হেভি সিম্পল অঙ্ক, এখানে কিছুই নেই অ্যাকচুয়ালি। তো প্রথম মেয়ের ক্ষেত্রে একটা মেয়ের বছর কত বলে দিয়েছে, 8 বছর। আরেকটা মেয়ের কত বছর এখন কত বলেছে, বলেছে এখন সবে 8 বছর, ঠিক আছে। তো কত টাকা রেখেছিল সেটাই আমাকে বের করতে বলেছে। তো দেখো এটা 8 বছর 18 বছর হলে কিন্তু বলেছে যে টাকাটা পাবে, তার মানে প্রথম যে মেয়ে রয়েছে তার 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 যে টাকা সেটা ক বছর খাটবে, 5 বছর, 18 - 13, তাহলে 5 বছর কাটবে, তাই না। পরের যে মেয়েটা রয়েছে সে তার বয়স এখন 8 বছর, তাহলে ক বছর পর সে টাকাটা পাবে, 10 বছর পর। কিন্তু এখানে বলে দিয়েছে প্রত্যেক মেয়ে 12,000 টাকা পাবে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তার মানে সুদ আসল বলে দিয়েছে যে সুদ আসল হচ্ছে 12,000 টাকা পাবে ভাই, মোট কথা হচ্ছে সেটা, ঠিক আছে, বুঝে গেল। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল সেটাই বার করতে হবে। তো বার করি, মনে করি এমনভাবে টাকা জমা রেখেছে যাতে
প্রত্যেক মেয়ে হচ্ছে কত 12,000 না 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, সুদে আসলে। তাহলে আমরা হিসাব করে দেখি, তাহলে মনে করি প্রথম মেয়ের জন্য টাকা রেখেছিল কত P1। ঠিক আছে, তাহলে P1 কত সময়ের জন্য, এই এই টাকাটা ম্যাচুরিটি কত বছর হবে, এখন ওর বছর 13 বছর, 18 বছর ম্যাচুরিটি হবে। তার মানে এই এই টাকাটা, এই টাকাটি 18 মাইনাস 13, তাই তো? তাহলে 5 বছর পর সুদসহ ফেরত আসবে, সুদসহ পাওয়া যাবে। ঠিক আছে, তো বলে দিই তাহলে কি হচ্ছে। প্রথমে হচ্ছে আসল প্লাস সুদ, সুদ কী করে বের করি, P1 ইন্টু RT1/100। P1 মানে কি হচ্ছে আসল, এই হচ্ছে আমার সুদ। ঠিক আছে, কত হবে 1,20,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, এখানে P1টা আমি জানি না। আচ্ছা, এর মধ্যে থেকে আমি P1টা কমন নিয়ে নিই। P1 কমন নিলে এখানে আমার কত পড়ে থাকে, এখানে বলছে এক্স পড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা কমন নিতে হবে না, ছেড়ে দাও, কমন নিতে হবে না। ঠিক আছে, আমি P1 এর ভ্যালু যা আছে এমনি P1 বসিয়ে দিই, P1 যা আছে তাই। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 10%, তো 10। T1 কত বলেছে, T1টাই বলেছে এখানে। T1 কত, এর ক্ষেত্রে প্রথম এর ক্ষেত্রে T1 হচ্ছে কত 5 বছর, তাহলে 5 নিচে কত আছে 100 আছে, তাহলে 1,000। ঠিক আছে, 1,20,000, এই শূন্য শূন্য কাটা, 5 × 2 = 10। তাহলে কি আছে P1 প্লাস P1/2 ইকুয়াল টু কত হচ্ছে, বা নিচে 2 আছে, এর সাথে এটা গুণ, তাহলে 2P1 প্লাস P1 ইকুয়াল টু কত হবে 1,20,000, 1,20,000। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3P1/2, তাহলে 1,20,000। তাহলে P1 সমান সমান কত হবে, এদিকে 2 ভাগে আছে বলে ওদিকে গুণে চলে যাবে, আর এখানে গুণে আছে বলে ভাগে আসবে। 2 কিসে ছিল, এদিকে ভাগে আছে, তাহলে আমরা জানি এই সাইড দিয়ে এই সাইড উল্টো হয়, এখানে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এই P1 এর সাথে 2টা কি আছে, ভাগে আছে, তাই এখানে এসে কিন্তু গুণ হয়ে গেল। সেম এখানে P1 এর সাথে 3 গুণ ছিল, তাই এখানে এসে কি ভাগে চলে এলো, তাহলে কাটলে কত হচ্ছে 4,000। তাই কি না, একটা শূন্য বাড়বে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই এখানে কিন্তু একটা শূন্য বাড়বে। ঠিক আছে, তাহলে 40 দুগুণে কত হচ্ছে 80,000। বুঝে গেল? তাহলে প্রথমের ক্ষেত্রে কত টাকা ছিল 80,000 টাকা। সেকেন্ড মেয়ের ক্ষেত্রে, দ্বিতীয়টির জন্য, আচ্ছা লিখে দিই। সুতরাং প্রথম মেয়েটির জন্য জমা রেখেছিল কত 80,000 টাকা। 80,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় মেয়েটির জন্য এখানে আমার ধরলাম এটা হচ্ছে P2, সে জমা রেখেছিল হচ্ছে P2 জমা রেখেছিল। ঠিক আছে, P2 টাকা জমা রেখেছিল। টি টি এখানে কত হবে, বললাম যে ওই দ্বিতীয় মেয়েটির বয়স ছিল এখন হচ্ছে 8 বছর, তাহলে 18 বছরের পর মানে ক বছর খাটছে অ্যাকচুয়ালি, তার মানে 10 বছর পর টাকাটা ম্যাচুরিটি হবে।
তাই তো 10 বছর পরে টাকাটা ম্যাচুরিটি পাবে, ঠিক আছে। আর এখানে আর তো আমরা জানি আর তো একই জিনিস, কত হচ্ছে 10%, 10% হচ্ছে সুদ, ঠিক আছে। তো সেম একই জিনিস, P2 প্লাস P2 আর T2 নিচে কত 100, এই হচ্ছে আমার আসল, কত টাকা জমা রেখেছিল, এই হচ্ছে আমার 10 বছর, মানে এখানে 10 বছর আছে, তো 10 বছরে কত টাকা সুদ হলো সেটা, সুদে আসলো তাহলে কত হলো 1,20,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে P2 যেমন আছে তেমন প্লাস P2 P2 ইন্টু আর, আর এর ভ্যালু কত 10%, এটাও 10 দিনের জন্য রাখা হয়েছে, তাহলে 100, কত হচ্ছে 1,20,000, কাটা 0 0 কাটা, তাহলে কত হচ্ছে 2P2, 2P2 মানে কত হচ্ছে 1,20,000, শূন্য কিন্তু এটা, একটা দুটো তিনটে চারটে, বা P2 সমান সমান কত হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1,20,000 ভাগ কত 2, কাটলে কত হচ্ছে 60,000, 6, তো সুতরাং P2 সমান সমান কত হচ্ছে 60,000, ঠিক আছে। সুতরাং দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা রেখেছিল, দ্বিতীয় মেয়ের জন্য টাকা রেখেছিল 60,000 টাকা, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের সমস্ত অঙ্কই প্রায় শেষ হয়ে গেল, আমি 20টা অঙ্কই করালাম, ঠিক আছে। আর এরপরে আমি চক্রবৃদ্ধি সুদ করাবো, এরপরে যাব হচ্ছে কোথায়, চক্রবৃদ্ধি সুদে, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, কারণ এর সাথে এই সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের একটা ইন্টারলিঙ্ক আছে। তারপরে আমি দ্বিঘাত করণী করাবো, ঠিক আছে, অর্থাৎ মানে শ্রীধর আচার্যের যে সূত্র আছে ওইটা আমি করাবো, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে দেখো, শেয়ার করো, ভালো থাকো, ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না, ধন্যবাদ।